সেই 1886 ইংরাজি থেকে আজ পর্যন্ত যারা জীবন দিয়েছেন, আত্মবলিদান দিয়েছেন এবং আরও নানাভাবে যারা এই লড়াইকে সমৃদ্ধ করেছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা সকলেই কম বেশি আজকের দিনের ইতিহাস সম্পর্কে আমরা জানি যে আজকের এই দিন সম্ভবত পৃথিবীতে সবচেয়ে বেশি এই পৃথিবীর সমস্ত গোলার্ধে স্বাধীন হোক বা পরাধীন, উন্নত বা অনুন্নত, গণতান্ত্রিক ব্যবস্থায় বা সমাজতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত হয়, এমন কোনো রাষ্ট্র নেই যে এই দিবসটি, যে গুগল যাই বলুক 160টি দেশে হয়তোবা এটা স্বীকৃতভাবে, কিন্তু এই দিবসটি উদযাপিত হয় না, প্রতিপালিত হয় না। আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো দেশ সেখানে নেই। তো এই 1886 ইংরাজিতে যে আন্দোলনকে, যে কর্মসূচিকে কেন্দ্র করে তার সূত্রপাত এবং তার 4 বছর পর থেকে সারা পৃথিবীব্যাপী এই দিবসটিকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত হওয়া শুরু হয়েছে। নিশ্চয়ই শুধু সেটাই এ পৃথিবীতে প্রথম শ্রমিকদের নেতৃত্বে অধিকার আদায়ের জন্য এরকম একটা আন্দোলন শুরু হয়েছিল। আমরা জানি তার আরও প্রায় 10-15 বছর আগে ফ্রান্সে 1871 ইংরেজিতে সেখানেও শ্রমিকদের নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতা দখল করার চেষ্টা হয়েছিল, যা ইতিহাসে প্যারিস কমিউন বা পেরি কমিউন নামে আমরা জানি। কিন্তু সেটা সেরকমভাবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি যা মে দিবস পেয়েছে। সেই 1886 ইংরাজির পর গত 140 বছরে এই পৃথিবীর সমস্ত নদীতে অনেক জল গড়িয়েছে, বহু উত্থান পতন হয়েছে এবং এই বিগত 150 বছরে, প্রায় 150 বছরে আমরা সমাজতান্ত্রিক ব্যবস্থা দেখেছি। আবার তার প্রথম যে ব্যবস্থা তৈরি হয়েছিল সোভিয়েত ইউনিয়নের, অন্তত এই প্রজন্মের মানুষ আমরা সেটা প্রত্যক্ষ করার সাক্ষী আমরা হয়েছি। কিন্তু একই সাথে সোভিয়েত পতনের পরও শ্রমিক শ্রেণীর নেতৃত্বে যে সমাজ তৈরি হয়, যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়, তার বিকল্প তার চেয়ে উত্তম, তার চেয়ে মানব সমাজের সবচেয়ে নিরাপদ এরকম কোনো ব্যবস্থা হতে পারে না। আমরা সেটাও প্রত্যক্ষ করছি যে মহান চীন চারিদিকে যে সাম্রাজ্যবাদ বা যারা শ্রমিক শ্রেণীর যারা শত্রু, তাদের নানা
চক্রান্ত এবং এর প্রতিকূল অবস্থার মধ্যে দাঁড়িয়েও কিভাবে পৃথিবীর এই দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ, সেখানকার জনগণের অর্থনীতি, তাদের সুখ, সমৃদ্ধি, নিরাপত্তা এটা উত্তরোত্তর বাড়াচ্ছে, এবং সেটা শুধু তার সে রাষ্ট্রের চৌহদের মধ্যেই এটা সীমাবদ্ধ আছে তা নয়। যে আজ চীন তার যে ক্ষমতা, তার কূটনৈতিক, অর্থনৈতিক আরও বিভিন্ন ধরনের এই পৃথিবীতে প্রভাব বিস্তার করার যে সুযোগ রয়েছে, তার মধ্য দিয়ে এই পৃথিবীর আরও বহু দেশকে অর্থনৈতিক দিক থেকে এবং অন্যান্য বিভিন্ন দিক থেকে সহযোগিতা করে চলেছেন। এবং শুধু চীন দেশেই কেন, যদিও ঠিক সেরকমভাবে তার মতো শক্তিশালী হয়ে উঠতে পারেনি ভিয়েতনাম বা কিউবা, মার্কিন সাম্রাজ্যবাদের তার সমগ্র ন্যাক নজর থাকার মধ্য দিয়েও সেখানে তার দেশের জনগণ এবং সারা পৃথিবীকে তারা উৎসাহিত করে তারা রাখছেন। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি আমাদের পৃথিবী এই মুহূর্তে সেখানে সাম্রাজ্যবাদী শক্তি এবং তার দক্ষিণপন্থী রাজনীতি বা দক্ষিণ পন্থা নানা কায়দায় সারা পৃথিবীব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার কেড়ে নেওয়ার, স্বাধীনতা কেড়ে নেওয়ার, দেশে দেশে সে সমস্ত দেশের জনগণের গণতান্ত্রিক অধিকারকে দুর্বল করে দেওয়ার, এবং তার মধ্য দিয়ে কিভাবে আন্তর্জাতিক লগ্নি পুঁজি, সাম্রাজ্যবাদ সেখানে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে তাদের থাবা বিস্তার করার চেষ্টা, এটা আমরা লক্ষ্য করছি শুধু যে অর্থনৈতিক আগ্রাসনের মধ্য দিয়ে নয়, এই মুহূর্তে আমাদের এই এশিয়া মহাদেশেই একটা স্বাধীন দেশের উপরে সেখানে নির্বিচারে বোমা বর্ষণ, বহু হাজার হাজার কিলোমিটার দূর থেকে এসে মার্কিন সাম্রাজ্যবাদ সংগঠিত করছে ইরানের উপর, যদিও সাময়িকভাবে তা স্থগিত আছে। একই সাথে লক্ষ্য করছি এই সাম্রাজ্যবাদী ব্যবস্থা যারা জাহির করে তারাই শেষ কথা বলবে। এই পৃথিবীর যে শেষ অধ্যায় তারাই লিখবে। এই সাম্রাজ্যবাদী শক্তির মধ্যেও সংঘর্ষ, লড়াই, সে রাশিয়া এবং ইউক্রেনের মধ্য দিয়ে, যার নিট ফল এগুলোর পেছনে তার সমস্ত মাসুল পোহাতে হচ্ছে শ্রমজীবী মানুষ। এটা যে গোলার দেই হোক, কাজে সেই জায়গায় দাঁড়িয়ে এই পৃথিবীতে যদি শান্তি, সমৃদ্ধি, মানুষের অগ্রগতি, নিরাপত্তা এটা যদি সুনিশ্চিত করতে হয়, সে জায়গায় একটাই পথ, শ্রমজীবী মানুষের অধিকার এটাকে প্রতিষ্ঠা করা, তার ঐক্যকে আরও মজবুত ভিতের উপর দাঁড় করিয়ে সে সমস্ত দেশের ক্ষেত্রেতে এবং আন্তর্জাতিক ক্ষেত্রেতেও রাজনৈতিক ভারসাম্য, সামাজিক ভারসাম্য, অর্থনৈতিক স্থিতি এটাকে সুনিশ্চিত করা। এরকম একটা পরিস্থিতিতে আমরা আমাদের দেশে যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা এখানে সিআইটিউর সভাপতি এখানে বলেছেন, গত 12-13 বছর ধরে আমাদের দেশের যে সরকারটা
এই দেশের অর্থনীতি বা রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। আমরা কি লক্ষ্য করছি? প্রতিটি পদে পদে শুধু যারা সংগঠিত শ্রমিক তারা নন, আমাদের দেশের বর্তমান যে অর্থনৈতিক ব্যবস্থায় সংগঠিত শ্রমিক মোট শ্রমজীবীর সংখ্যার তারা অল্প কিছু শতাংশ মাত্র। ভাস্ট মেজরিটি, সংখ্যাগরিষ্ঠ তারা অসংগঠিত। ক্ষেত্রে, খামারে, অফিস কাছারিতে তারা কাজ করেন। আমরা কি লক্ষ্য করছি? যে বছরের 365 দিনের মধ্যে প্রতিদিন যাচ্ছে, সেখানে কিভাবে এই শ্রমজীবী মানুষের অধিকার, সাংবিধানিক অধিকার হোক বা নাগরিক অধিকার, এটা শ্রম আইনের মধ্য দিয়ে হোক বা তার সাথে আনুষঙ্গিক শিক্ষার অধিকার, বাঁচার অধিকার, স্বাস্থ্যের অধিকার, কথা বলার অধিকার, ভোট দেওয়ার অধিকার, তিলে তিলে প্রতিনিয়ত এটাকে খর্ব করার চেষ্টা হচ্ছে। তো সে থেকে মানুষের অধিকার এটাকে সুরক্ষিত করা অর্থ শুধু এটা ব্যক্তির যে কামাই করার, বাঁচার অধিকার না, সে অধিকার সুরক্ষিত করতে হলে পরে বা সেই অধিকার সুরক্ষিত হলে দেশের গণতান্ত্রিক অধিকারও শক্তিশালী হবে। সংবিধান, সে সংবিধান আরো বেশি সুরক্ষিত হবে এবং তার মধ্য দিয়েই মানুষ আরো বেশি নতুন করে অধিকার এটাকে কিভাবে সুসংহত করবে তার পথকে খুঁজে পাবে। কিন্তু আমাদের দেশের বর্তমান সরকার আন্তর্জাতিক ক্ষেত্রেতে যারা আজকে এই সারা দুনিয়াতে এই অস্থিরতার পেছনে যারা কলকাঠি নাড়াচ্ছে, সারা পৃথিবীর শ্রমজীবী জনগণের সামনে যারা এই অন্ধকারের পর্দা নামিয়ে আনছে, এদের সাথে যোগ সাদস্যী সমস্ত ক্ষেত্রেতে, এটা অর্থনৈতিক হোক বা কূটনীতিই হোক বা জাতীয় ক্ষেত্রেতে বিভিন্ন নীতি গ্রহণের ক্ষেত্রেতে হোক, তাদের সাথে এক কাট্টা হয়ে গাঁটছাড়া বেঁধে আমাদের দেশে সেই স্টিমগুলো সেখানে চালাচ্ছে। এই জায়গায় অবশ্যই সারা পৃথিবীর সাথে আমাদের দেশেও শ্রমজীবী অংশের মানুষ এবং এই শ্রমজীবী অংশের মানুষের সবচেয়ে নিকটতম সাথী, নেতৃত্ব বা আত্মীয় বা পথ প্রদর্শক এই দেশের ট্রেড ইউনিয়ন এবং তার মধ্যে সিআইটিইউ। বিগত এই 12 বছরের মধ্যে আমাদের দেশে গণতান্ত্রিক অধিকার এবং মানুষের যে শ্রমজীবী মানুষের যে অধিকার কেড়ে নেওয়ার যে উৎসব শুরু হয়েছে, তার মধ্যেও এই লাল ঝান্ডার নেতৃত্বে বিগত 10-12 বছরে অসংখ্য ধর্মঘট হয়েছে, অসংখ্য লড়াই হয়েছে এবং অনেক লড়াই সেই জায়গায় মালিক পক্ষ বা জনবিরোধী রাষ্ট্র ক্ষমতাকে মাথা নত করতে হয়েছে। কিন্তু এটা যথেষ্ট নয়। এই লড়াইকে আরো সংহত, আরো মজবুত, আরো তেজি করতে হবে। কিন্তু এই লড়াই তো আপনা আপনি সেভাবে তেজি হতে পারবে না। শুধু ট্রেড ইউনিয়ন একা লাল ঝান্ডা নয়,
তার সাথে বিগত কয়েকটা ধর্মঘটে দেখেছি আমরা আমাদের দেশের স্বাধীনতার পর আমাদের দেশের শ্রমজীবী আন্দোলনের একটা নতুন একটা ইতিহাস বা নতুন পর্ব শুরু হয়েছে। শ্রমিকদের সাথে কৃষক সংঘবদ্ধভাবে, সাধারণ ধর্মঘট সংঘবদ্ধভাবে প্রতিবাদ, সংঘবদ্ধভাবে কি কৃষকের বিরুদ্ধে আইন প্রণয়ন বা শ্রমিকের বিরুদ্ধে আইন প্রণয়ন, এটাকে রক্ষার জন্য সেই ঐতিহাসিক কৃষক আন্দোলন থেকে শুরু করে এই বিগত কয়েক বছরে আমরা ভারতবর্ষের মানুষকে প্রত্যক্ষ করেছি। এটা অবশ্যই নতুন দিক, ইতিবাচক দিক, কিন্তু এটাকে আরো শক্তিশালী, আরো বেশি তেজি করতে হলে পরে সামগ্রিকভাবে দেশের বামপন্থী আন্দোলনকে, বামপন্থাকে আরো তেজি করতে হবে। বামপন্থা যদি দুর্বল হয়, ট্রেড ইউনিয়ন চেষ্টা করলেও সেখানে তার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে সেই জায়গায় সেখানে সেরকমভাবে তাদের পক্ষে সফলকাম হওয়া একটু কঠিনই সেখানে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখনই বামপন্থার প্রশ্ন আসে, দেশের রাজনৈতিক মঞ্চে বা মানচিত্রে আজকে বামপন্থীদের অবস্থা, তার স্থিতি কি, এই আলোচনা হয়, তখন সাধারণভাবে সাধারণ মানুষের যে মানসপটে বা তার আলোচনায় একটা হিসাব নিকাশ বের হয়ে আসে যে না, এই মুহূর্তে আমাদের দেশের আইনসভাগুলোতে, লোকসভা হোক বা রাজ্যের বিধানসভাগুলোতে, সেখানে সে স্বাধীনতার পরের বছরগুলোর তুলনায় স্বাধীনতার পর সেই 52 ইংরাজিতে, 57 ইংরাজিতে বা তার পরবর্তী সময়েতে সংসদে বামপন্থীদের তাদের সদস্য কত ছিল, আজকে কত আছে, তখন কত শতাংশ ভোট পেত, এখন কত পাচ্ছে, বা একটা সময়েতে এই দেশের কটা রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল, আজকে কটা রাজ্যে আসে। হ্যাঁ, সাধারণ মানুষ অবশ্যই এগুলো যারা ঠিক সেরকমভাবে এই পুরো রাজনৈতিক পরিমণ্ডল এগুলাকে সেরকমভাবে যারা ভাবার, সেভাবে যারা ক্ষমতা নেই, তারা সেই হিসাবেই এই হিসাবটা করেন। কিন্তু তার মধ্যেও বলবো যে আমাদের দেশে আজকে আরএসএস বিজেপির নেতৃত্বে একদিক থেকে বিভাজনের হাতকে হাতিয়ার করে, ধর্ম, সম্প্রদায়, প্রাদেশিক উন্মাদনা, তার সাথে পরিচিতি সত্তা, সাম্প্রদায়িকতা, এই সবগুলোকে পুঁজি করে এই শ্রমজীবী আন্দোলনকে, মানুষের আন্দোলনকে বোথা করার মধ্য দিয়ে যে অবস্থা তৈরি করেছে, তার মধ্যে দাঁড়িয়েও আজকের ভারতবর্ষে আমাদের রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আমাদের দেশের শ্রমিকদের যে অধিকার, এই যে শ্রম আইন যা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, আমাদের দেশের সব আইনেই, শুধু লেবার অ্যাক্ট কেন, লেবার অ্যাক্ট একটা সময়তে, সিআরপিসি, আইপিসি, ফরেস্ট অ্যাক্ট, আমাদের দেশের বিধানসভা, আমাদের দেশের আইন, এই আদালতগুলো সবটাই ওই ঐতিহ্য, ওই লেগাসি মেনটেন করে স্বাধীনতার পরে সেখানে একটু সংশোধন নিয়ে এসে কিছু ভারতীয় আদল আনা হয়েছে, কিন্তু লেগাসি তো ওটাই। যা ব্রিটিশ আমল থেকে, পরাধীন ভারতবর্ষের থেকেও এই দেশের শ্রমজীবী মানুষ বা এই দেশের মানুষ
অর্জন করেছিল, আজকে এগুলো একটার পর একটা খর্ব করে দিচ্ছে। এবং আরএসএস তার যে রাজনৈতিক দর্শন সে অনুযায়ী বিজেপি এটাকে সেভাবে সাজানো সেখানে চেষ্টা করছে। এই অবস্থার মধ্যেও সংসদীয় ক্ষেত্রেতে আমাদের সে সংখ্যা কমলেও গত এক দশকে কৃষকের অধিকার, শ্রমিকদের অধিকার, নারীদের অধিকার, মানুষের ভোটাধিকার সমস্ত ক্ষেত্রেতে কে নেতৃত্ব দিয়েছে? এই বামপন্থীরাই। কাজেই বামপন্থাকে শুধুমাত্র সেই হিসাবে দেখলে চলবে না। হ্যাঁ, এটা ঘটনা। পশ্চিমবাংলা আমাদের দেশের বামপন্থী আন্দোলনের অন্যতম অগ্রবর্তী ঘাঁটি। সেখানে গেল বিধানসভা নির্বাচনে, যদিও আরেকটা বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হবে দুদিন বাদে, সেখানে আমাদের একজন প্রতিনিধিও ছিল না। সেটাকে নিয়েও অনেকে বলেন বামপন্থীরা তো শূন্য। হ্যাঁ, ঠিক, কিন্তু যদি দেখা যায় গেল 5 বছরে কি পশ্চিমবাংলায় বা সারা দেশে বিধানসভাতে আমাদের সংখ্যা শূন্য হলেও বা লোকসভাতে আমাদের সংখ্যা কমে গেলেও যে দেশের এই বর্তমান বিজেপি সরকারের সমস্ত ধরনের দমন পীড়ন নীতির বিরুদ্ধে কারা বেশি সোচ্চার হয়েছেন, কারা বেশি রাস্তায় নেমেছেন, কারা বেশি দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে আমাদের দেশের গ্রামীণ জনগণের যে 100 দিনের কাজের অধিকার কেড়ে নেওয়া, এই সমস্ত ক্ষেত্রেতে সারা দেশব্যাপী মানুষ সংগঠিত করেছেন, তারা এই লাল জান্ডা এবং বামপন্থীরা। কাজে সে জায়গায় দাঁড়িয়ে যে আমাদের বামপন্থীদের হতাশ হওয়ার, দুর্বল হওয়ার কোনো কারণ সেখানে থাকতে পারে না। এবং আমরা লক্ষ্য করি, আপনারা হয়তো আজকের পত্রপত্রিকাতে একটা খবর পড়েছেন যে গতকাল আমাদের ত্রিপুরা বিধানসভায় একদিনের একটা বিশেষ অধিবেশন হয়েছে। ইস্যুটা কি? মাত্র কয়েক সপ্তাহ আগে আমাদের দেশের পার্লামেন্টে, লোকসভাতে, সেখানে হঠাৎ করে 5টা রাজ্যে নির্বাচন চলাকালীন সময়েতেই নির্বাচনী বিধি, নির্বাচনী আচরণ এগুলাকে লঙ্ঘন করে হঠাৎ করে আমাদের দেশের বর্তমান সরকার সেখানে একটা বিল এনেছেন যে মহিলাদের আইনসভাতে 1/3 আসন সংরক্ষণের নামে তার আড়ালে আগামী লোকসভা বা বিধানসভা নির্বাচনগুলোতে কিভাবে ভারতীয় জনতা পার্টিকে চিরস্থায়ীভাবে ক্ষমতার মস্তদে রাখা যায়। সামনে সাইনবোর্ড, নারী সংরক্ষণ 1/3, আর পেছনে উদ্দেশ্য হলো এমনভাবে আমাদের দেশের লোকসভা, রাজ্যসভার সদস্যদের সংখ্যা বাড়াবেন, আর সেই লোকসভা এবং বিধানসভাগুলোর যে কনস্টিটিউয়েন্সি ক্ষেত্র, নির্বাচনী ক্ষেত্র,
এমনভাবে সাজাবেন এবং সাজাতে হবে আমাদের দেশে বর্তমান যে ভারতের নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তার মাথার উপর আছে জ্ঞানেশ কুমার নামে একজন ব্যক্তি, যে জ্ঞানেশ কুমার এই মোদী সরকারের, বিশেষ করে তার যে সবচেয়ে কাছের মানুষ অমিত শাহ, এই অমিত শাহর সমস্ত ধরনের অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং স্বৈরাচারী সমস্ত কর্মসূচির তার সবচেয়ে কাছের যে হাতিয়ার জ্ঞানেশ কুমার, তাকে বসানো হয়েছে। তো স্বাভাবিক, জ্ঞানেশ কুমারকে তো অনন্তকাল ভারতবর্ষের চিফ ইলেকশন কমিশনের পদে রাখা যাবে না, তার একটা নির্দিষ্ট মেয়াদ আছে, তার মধ্যে থাকতে হবে। কাজেই এই জ্ঞানেশ কুমার থাকতে থাকতে বিহার নির্বাচন সেরে নিয়েছে, আরও 5টা রাজ্যে নির্বাচন হচ্ছে, তার ফলাফল বের হলে বোঝা যাবে নির্বাচন কমিশনের তার কেরামতি কতটুকু খাটিয়েছেন। এটা আগাম আমার পক্ষে বলা সম্ভব না, 4 তারিখের পর আমরা সবাই দেখব। কিন্তু তার মেয়াদের মধ্যে দাঁড়িয়েই এই ডেলিমিটেশন এবং নতুন করে সাংসদদের, বিধায়কদের সংখ্যা বাড়ানো, আর এটা যখন গত 17 তারিখে শত চেষ্টা করার পরও পার্লামেন্টে পাশ করাতে পারল না, সংবিধান সংশোধন বিল ন্যূনতম 2/3 সদস্যের সমর্থন দরকার, শুধু ধনী ভোটে পাশ হলে হবে না, বাজেটের মতো পাশ হলো না। কিন্তু আমাদের দেশের শাসক দল কত বেপরোয়া, এবং শুধু বেপরোয়া না, কত বেহাইয়াও হতে পারে। যে বিল 2 সপ্তাহ আগে ভারতবর্ষের পার্লামেন্ট এটাকে বাতিল করলো, রিজেক্ট করলো, প্রত্যাখ্যান করলো, তার একই ফর্মুলেশনে, একই আবেদনে, একই জিনিস তো আমাদের দেশের বিধানসভাগুলোতে আলোচনা হতে পারে না। সেই আলোচনাগুলো নির্যাস, এগুলো যা হয়েছে সে ধ্বনিগুলো এখনো ফুরিয়ে যায়নি, হতে পারে না। এটাই সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলোতে তারা নির্দেশ দিয়েছে, এগুলো আলোচনা করো এবং সেখান থেকে আবার প্রস্তাব পাঠাও একই বয়ানে। এবং সেই জায়গায় আমি লক্ষ্য করছি বারে 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 পার্লামেন্টে তো, লোকসভাতে তো 230 জন যে ভোট দিয়েছে এই বিলের বিপক্ষে, আমাদের মাত্র 4 জন সদস্য। 230 জনের মধ্যে 4 জন তো একেবারে নগণ্য সংখ্যা। কিন্তু আমরা এখানে দেখেছি প্রত্যেকটা আলোচনাতে কমিউনিস্টদের তাদের ইন্ধনে, তাদের চক্রান্তের কারণে, তাদের পরামর্শে ইন্ডিয়া জোট, কংগ্রেস এইভাবে এই বিলকে পার্লামেন্টে পাশ হতে দিল না। তাহলে শুধু এই প্রশ্ন নয়, সমস্ত ক্ষেত্রে কি দেখা যায়, আমাদের দেশের বর্তমান যে শাসক দল, শাসকবর্গ এবং তাদের যে পৃষ্ঠপোষক, একচেটিয়া পুঁজি, আদানি আম্বানি, যারা এই বিগত 12 বছরে এই বিজেপির কাঁধে চড়ে ভারতবর্ষের সমস্ত সম্পদ কক্ষিগত করে নিচ্ছে প্রায়, তাদেরও সবচেয়ে বড় শত্রু এই বামপন্থীরা।
আর সেই একচেটিয়া পুঁজি তারাই এই যে ভারতবর্ষে যতগুলো নির্বাচন সেখানে হচ্ছে, সে নির্বাচনে হাজার হাজার কোটি টাকা ঢালছে। তার সাথে শাসক দল রাষ্ট্রযন্ত্রকে, ইলেকশন কমিশন অব ইন্ডিয়া তার পক্ষপাতিত্ব, তার সাথে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান ইডি, সিবিআই আমলাতন্ত্রকে ব্যবহার করছে। তার বিরুদ্ধে লড়াই করে এই বামপন্থীদের সেখানে এই নির্বাচনে সেখানে লড়তে হচ্ছে। কাজে সে জায়গায় দাঁড়িয়ে ওই ফলাফল দিয়ে যদি বিচার করা হয় যে না কেন পারল না, তাহলে এই যে বাস্তব অবস্থা, লড়াইটা যে কি অসম হচ্ছে, এটাকে যে এ সম্পর্কে ওয়াকিবহাল না থাকাটাই তার কারণ। এবং এই জায়গায় দাঁড়িয়েও আমরা বামপন্থীরাই, আপনারা দেখেছেন এই মোদী সরকার আসার পর যখন কালো টাকা তো তারা নেই, শুধু কালো টাকা না অন্যভাবেও কর্পোরেটদের টাকা সাহায্য নেওয়ার জন্য ইলেকটোরাল বন্ড তৈরি করেছে। একমাত্র এই সিপিআইএম, সাথে সিপিআইও আছে অবশ্য, এই সিপিআইএম এর নেতৃত্বে আমরা বলেছি আমরা কর্পোরেটের এরকম অর্থ যেমন নেব না, কাউকে নিতেও দেব না। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস হয়েছে, আরেকটা এনজিও সহ সেই ইলেকটোরাল বন্ড সুপ্রিম কোর্ট বাতিল করেছে। যদিও এটা বাতিল হলেও আরও অসংখ্য রন্ধ্র আছে, এটাকে তো বন্ধ করার ক্ষমতা আমাদের নেই। তো সেই জায়গায় মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে সারা পৃথিবীর শ্রমজীবী মানুষের তার অধিকারকে সুরক্ষিত করার জন্য 8 ঘন্টার কাজ, 8 ঘন্টার বিশ্রাম, 8 ঘন্টার বিনোদন, আমাদের চোখের সামনে এই শ্রম কোড চালু করা, তার সাথে আমাদের এই লেবার রিলেটেড বহু, এমনকি শিল্পের যে ধরন, এখন নতুন শিল্প এবং তার শ্রমিক হলো গিগ ওয়ার্কার, এই যে জোম্যাটো ইত্যাদি ইত্যাদি নানা ধরনের। আপনি চেষ্টা করলেও হ্যাঁ এদেরকে সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আপনি চেষ্টা করলেও তাদের 8 ঘন্টার বিশ্রাম, 8 ঘন্টার এই কাজ, বিনোদন, এটা সুনিশ্চিত করা কঠিন। এমনভাবেই শ্রম সম্পর্ক এবং শ্রমের ধরন তৈরি হচ্ছে সারা পৃথিবীব্যাপী, আমাদের দেশেও। আর তার হাত ধরেই আমাদের রাষ্ট্রশক্তি, আমাদের সরকার কি কেন্দ্রে কি রাজ্য, এখন নতুন পরিভাষা, যে স্থায়ী পার্মানেন্ট যে সমস্ত পোস্ট আছে এগুলাকে বিলুপ্ত করে দিয়ে নতুন নাম আউটসোর্সিং। এই আউটসোর্সিং এর নামে কাউকে নিয়োগ করা হলো, সরকার তাকে কত টাকা দিচ্ছে সেই পদের পেছনে, যিনি কাজ করছেন তিনি জানেন না। কিছু পেটোয়া লোক মাঝখানে, এরা তাদের নিয়োগ করছে, মাঝখানে দাঁড়িয়ে শুধু শাসক দলের সাথে তার সম্পর্ক রেখে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পড়ছে। এবং আমাদের রাজ্য হচ্ছে, এ কদিন আগে দেখেছেন আমাদের রাজ্যের অর্থ সচিবকে কেন্দ্রীয় সরকার পুরস্কৃত করছে। তার পুরস্কারের কারণ কি? যে 2018 ইংরেজিতে যেদিন বামফ্রন্ট সরকার চলে যায়, সেদিন পেরোলে সরকারের বিভিন্ন দপ্তর থেকে যারা বেতন পেতেন সে সংখ্যা ছিল 1,62,000
তিনি কৃতিত্ব দেখিয়েছেন, এটাকে 1,02,000 নামিয়েছেন। সে কৃতিত্ব দেখানোর জন্য ভারত সরকার এই ত্রিপুরাজ্যকে প্রথম কি নামে যেন একটা ভূষিত করেছেন, সফল রাজ্য। এই জায়গায় তাহলে কিভাবে এই যে 50-60 হাজার সরকারি কর্মচারী, নিয়মিত হোক বা অনিয়মিত, ইউনিফর্ম হোক বা আনইউনিফর্ম, কাজ তো করতে হচ্ছে। সেরকম কাজ না হলেও কাদের মাধ্যমে? এই তথাকথিত পার্ট টাইম, কন্টিনজেন্ট এবং আউটসোর্সড। এতে পরিষেবা তার গুণ নামছে, মানুষ পরিষেবা পাচ্ছে না, উৎপাদন হ্রাস হচ্ছে, আর সবচেয়ে বেশি হচ্ছে এই জায়গাতে অনিয়ম, দুর্নীতি। তার হাত ধরে অল্প কিছু লোক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হচ্ছে, আর তারা এই দক্ষিণপন্থা রাজনীতি তথা বামপন্থাকে দুর্বল করার জন্য সন্ত্রাসী কার্যকলাপ হোক, ওই বাইক বাহিনী, মস্তান বাহিনী, বা অতি সম্প্রতি পাহাড়ে যে নির্বাচন হয়ে গেল জেলা পরিষদের, সেখানে পরিচিতি সত্তা যেন এই লড়াই রাজনৈতিক দলের লড়াই না, একটা জনগোষ্ঠীর বিরুদ্ধে আর একটা জনগোষ্ঠীর লড়াই। এই জায়গায় নামিয়ে নিয়ে এসে আমরা বামপন্থীরা জাত পাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসাবে, শ্রমজীবী মানুষের অধিকার ঐক্যবদ্ধভাবে সবাই লড়াই করতে হবে। সেদিক থেকে সাময়িকভাবে হলেও তাদেরকে ভূতা করে দিয়ে, অবশ করে দিয়ে বিশাল জয় ছিনিয়ে নিচ্ছে। এটাই দক্ষিণপন্থা রাজনীতি। কাজেই তার বিরুদ্ধে দাঁড়িয়ে সামগ্রিকভাবে বামপন্থী রাজনীতিকে আমরা যত বেশি আগামী দিন আরো সক্রিয়, সচল, শক্তিশালী করতে পারব, শ্রমজীবী মানুষের অধিকার, আজকের এই আন্তর্জাতিক শ্রম দিবসে যে শপথ আমরা নিচ্ছি, সেই শপথকে আমরা সত্যি সত্যিই এটাকে সেই লক্ষ্যে আমরা পরিণত করতে পারবো। সে লক্ষ্যেই যাতে আমরা আগামী দিন সবাই আরও বেশি যুক্ত হতে পারি, আমাদের সমস্ত শক্তিকে আমরা আরও বেশি যুক্ত করতে পারি, সে শপথ এখান থেকে নিয়ে যাবেন এই আবেদন রেখে আবারও সকলকে ধন্যবাদ, নমস্কার এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।